কার কত টাকা? শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার এখন একই অ্যাকাউন্ট, একই হিসাব। দুই বোনের মধ্যে অনেক ঝগড়াঝাটির পর দুজনে মিলে একটি অ্যাকাউন্ট হওয়ার বিনিময়ে আপোস করা হয়েছে। এই দুই বোনের বর্তমানে আমেরিকায় 3টি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। এর একটি চালায় শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী, অপরটি চালায় শেখ হাসিনার ছেলে জয় এবং তৃতীয়টি চালায় শেখ রেহানার ছেলে ববি। এছাড়া দুই বোনের বিভিন্ন দেশে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকা নগদ আছে। প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল এমপি প্রায় 1000 কোটি টাকার ওপরে মালিক। প্রধানমন্ত্রীর চাচাতো বোন লুনা এবং মিনা শত শত কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর অপর চাচাতো ভাই রুবেল ও তার অন্যান্য ভাইয়েরা শত কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রীর চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকন প্রায় 500 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিম এবং তার চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব ও তার ভাইয়েরা মিলে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। শেখ হাসিনার নিকট এবং দূর সম্পর্কের আত্মীয় স্বজনেরা এমন কেউ নেই যিনি বর্তমানে শত কোটি টাকার মালিক হননি। ধিক শেখ মুজিব, ধিক। 71 সালের 25শে মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিলে তড়িৎ গতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হোসেনদের ক্ষতিপূরণ বাবদ নগদ 10 লক্ষ টাকা দেয় এবং মুক্তিযুদ্ধের সময় মইনুল হোসেনরা লন্ডন, জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিলেন না। পাকিস্তানি হানাদার কবলিত গোটা সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা 9 মাস মইনুল হোসেনরা পাকিস্তান প্রেস থেকে বিনা পয়সায় ইত্তেফাক পত্রিকা বের করলেন। বলা বাহুল্য, ওই সময় ইত্তেফাকে পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান, টিক্কা খান, ফরমান আলী নিয়াজি ও পাকিস্তানি অন্যান্য জেনারেল ও সৈন্যদের এবং ঘাতক গোলাম আজম সহ অন্যান্য আলবদর রাজাকারদের প্রশংসা করে খবর ছাপা হতো, আর মুক্তিযোদ্ধাদের বলা হতো দেশদ্রোহী ভারতীয় চর। অর্থাৎ ইত্তেফাক তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি তাবেদারি ও দালালিতে লিপ্ত ছিল এবং দালালি ও তাবেদারির পুরস্কার হিসেবে পাকিস্তান সরকারের সমস্ত বিজ্ঞাপন ইত্তেফাক পেত। অপ্রত্যাশিতভাবে হঠাৎ 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যাওয়ায় ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুরা পাকিস্তান সরকারের কাছ থেকে দালালি ও তাবেদারির পুরস্কার স্বরূপ পাওয়া বিজ্ঞাপনের বিলের টাকা নিতে পারেনি। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে পূর্ব পরিচয়ের সূত্র ধরে স্বাধীন দেশের কর্ণধার শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাকিস্তানি দালালির ও তাবেদারির সেই বিলের টাকা নেয়। কোনো বিবেকবান মানুষ কি এই বিলের টাকা দিতে পারে? এজন্যই কি লক্ষ লক্ষ মানুষের জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে? ধিক শেখ মুজিব, ধিক। এদেশের মুক্তিপাগল দামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণপণ লড়াই করছে, হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধ করছে। ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নস্যাৎ করার জন্য কুমতলবে ইপিসিএস ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসের পরীক্ষা নিল। নিজের প্রাণের বিনিময়ে পাকিস্তান হানাদারদের কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সেই অগ্নি পরীক্ষার দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল। আর স্বার্থান্বেষী চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেওয়া সেই ইপিসিএস পরীক্ষায় অংশ নিল এবং দেশপ্রেম বিবর্জিত ওই ব্যক্তিরা ইপিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসের চাকরিতে যোগ দিল। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবুর রহমান ওই বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের স্বাধীন বাংলাদেশ ক্যাডার সার্ভিসের চাকরিতে পুনর্বহাল করলেন। কিন্তু কেন? ন্যূনতম বিবেক থাকলে কি এটা সম্ভব? শেখ মুজিব, ধিক।
মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সর্বহারা দলের নেতা কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দিদশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সম্মুখ থেকে গুলি করে হত্যা করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে আস্ফালন করে শেখ মুজিব হয়েছে বিবেকহীন এক কাপুরুষ। ডায়েরির পাতা। তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তুমি চেয়েছিলে যেন তেন প্রকারে একবার শুধু ক্ষমতায় যাওয়া, তাই হয়েছে। দেশের জন্য জাতির জন্য কিছু করতে হলে যে ত্যাগ স্বীকার প্রয়োজন তা তুমি করতে কখনোই প্রস্তুত ছিলে না। প্রথম থেকেই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সর্বদা ব্যস্ত ছিলে এবং তাই হয়েছে। না, তুমি দেশের জন্য কিছুই করতে পারবে না, কেননা দেশের জন্য কিছু করার মন তোমার নেই। মানুষের জন্য কিছু করার মন নেই বলেই তোমার ইচ্ছেও নেই, আর ইচ্ছে নেই বলেই তোমার উপায়ও নেই। যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে কিছু একটা উপায় হতো, কিন্তু জাতির জন্য কিছু করার ইচ্ছে তোমার নেই, কাজেই উপায়ও নেই। আমরা তোমাকে ক্ষমা করতে চাই, কিন্তু কোনো বিচারেই ক্ষমা করতে পারি না। তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রার্থনা করো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমাদের দেন। 27/2/1997। 1981 সালের 12 জুন যখন তুমি তোমার পিতার ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এবং অলংকারসহ যাবতীয় জিনিস 72 পৃষ্ঠার একটি ইনফ্যান্ট্রিতে সই করে বুঝে নিচ্ছিলে, তখনই মনে হচ্ছিল তুমি মানুষ নও, তুমি অন্য কিছু। তুমি যখন খুঁটিয়ে খুঁটিয়ে সব বুঝে নিচ্ছিলে, সবাই হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল। কীরকম ধীরস্থির এবং অবলীলাক্রমে তুমি বলছিলে, আমার কানের দুল 3টা কই, আমার নাকের ফুল 2টা কই, আমার হাতের 40টা চুড়ি কই, ইত্যাদি ইত্যাদি। তুমি বলছিলে আর সরকারি কর্তৃপক্ষ একটা একটা করে সব বুঝিয়ে দিচ্ছিল। সে দিনটার কথা আমার আজও মনে আছে। সেদিন তোমাকে দেখে মনেই হয়নি যে এই বাড়িতেই তোমার পিতৃকুলের সব শেষ হয়ে গেছে। তুমি এমনভাবে গুণে প্রায় 70 লক্ষ টাকার গয়নাসহ অন্যান্য মাল বুঝে নিলে যে তাতে মনে হলো তুমি মানুষ নও, অন্য কিছু। কারো লেখা পড়ো না, কোনো বই পড়ো না, ভালো কথা শোনো না। তোমার নাম শেখ হাসিনা। তুমি পিতৃমাতৃহীন স্বামী কর্তৃক পরিত্যক্ত এক রমণী। তোমার মেয়ের ভাষায় তুমি বহুরূপী। তোমার প্রিয় গৃহভৃত্য রমাকান্ত, যাকে তুমি ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসত, কিন্তু সেও তোমার কাছে রইল না। তুমি এমন এক প্রাণী। এসবই তুমি আমাদের দিয়েছ, তোমার কাছ থেকেই এসব আমাদের পাওয়া। তুমি যা দিয়েছ তার সবটুকুই আমরা পেয়েছি। নতুন করে তোমার কাছ থেকে আমাদের আর পাওয়ার কিছুই নেই। তাই তুমি যা দিয়েছ তা আমরা সকলের কাছে ফাঁস করে দিতে চাই। তাতে তুমি দুঃখ পেলে আমাদের কিছু করার নেই। এ শিক্ষা তুমিই আমাদের দিয়েছ, তোমার কাছ থেকেই আমরা এই শিক্ষা পেয়েছি। সেদিন হয়তো তুমি ভাবো নাই তোমার শিক্ষাই তোমার বিরুদ্ধে কাজে লাগিয়ে দেব। এই হয়, আসলে এই হয়। তোমার মতো যারা এ শিক্ষা দেয় তারা কেউই ভাবে না এ শিক্ষা একদিন তাদের বিরুদ্ধেই কাজে লেগে যাবে। তাই হয়তো তুমিও ভাবুনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে খালি হাতে বিদায় না দিয়ে অন্তত শিক্ষাটা তো দিয়েছিলে, নইলে তো মাঠে মারা যেতে হতো। অবশ্য তুমি তাই চেয়েছিলে। তোমার দেওয়া শিক্ষাটা বেচে কিনে অন্তত বাঁচার চেষ্টা করি। শেষবারের মতো বলি, তুমি দুঃখ করো না। বিশ্বাস করো, তোমার বিরুদ্ধে এছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। জানি বিশ্বাস করবে না, কারণ তোমার মাঝে বিশ্বাস বলে কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি, যে অনুভূতির ফলে একটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে